হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। সার্ভিস 420 আজকের ভিডিওতে আমরা কোরিয়ান স্কেপ নামের একটা সিনেমা সম্পর্কে জানতে চলেছি, যে সিনেমাটিতে আমরা দেখব যে একটা নর্থ কোরিয়ান সৈন্য উত্তর কোরিয়ান সৈন্য কিভাবে উত্তর কোরিয়া থেকে পালিয়ে দক্ষিণ কোরিয়াতে আসতে চায়। এবং এখানে একটা কথা বলি, দক্ষিণ কোরিয়ার একটা নিয়ম রয়েছে, উত্তর কোরিয়া থেকে পালিয়ে যদি কেউ দক্ষিণ কোরিয়াতে আসতে চায় খালি ঢুকতে পারলেই হয়েছে, তুমি আসার সাথে সাথে ওই দেশের নাগরিকত্ব পেয়ে যাবে এবং তোমার মতো তুমি এই দেশে থাকতে পারবে। তো ওই সৈন্যটার ইচ্ছা ছিল সে দক্ষিণ কোরিয়াতে এসে বসবাস করবে, কিন্তু চাইলে কি বর্ডার পার হয়ে আসা এত সহজ? তো যাই হোক, এই সিনেমার কনসেপ্টটা খুবই সুন্দর, কিন্তু এত সংক্ষেপে 2-3 লাইনে আমি সিনেমার মেন ব্যাপারটা বোঝাতে পারিনি। তবে আমি এক্সপ্লেন করে দিচ্ছি পুরো সিনেমাটা, আশা করি তুমি পছন্দ করবে, কারণ এই সিনেমাটার IMDb রেট খুবই ভালো, 10-এ 6.5 এবং মাই ড্রামা লিস্টে এই সিনেমার রেটিং হচ্ছে 10-এ 8.5। সিনেমাটি নির্মাণ করা হয়েছিল হচ্ছে মাত্র 67 কোটি টাকা বাজেটে, বক্স অফিসে আয় করেছে 250 কোটি টাকার উপরে। তো ছোট্ট একটা ব্রেক দিয়ে চলো আমরা মূল ভিডিওতে যাই। গাইস, স্টপ ফর এ সেকেন্ড, একটা ইনফরমেশন রয়েছে তোমাদের জন্য। তুমি কি বিরক্ত, কিছু ফান দরকার, সলিউশন চাচ্ছ, আর এমন একটা সলিউশন যেটা গ্রেট প্রফিটও আনবে? মিট করো পিনআপের সাথে। আর এটা এমন একটা বিশ্বস্ত প্ল্যাটফর্ম যেটা দ্রুত এবং সহজে উইথড্র করা যায়, এবং অনেক গেম রয়েছে, টুর্নামেন্ট রয়েছে, আর অনেক কিছু রয়েছে। মিলিয়ন ইউজার রয়েছে গ্লোবালি যারা পিনআপকে চয়েস করেছে। এছাড়া অনেক ফেভারিট গেম রয়েছে যেমন ওয়াইল্ড ক্যাশ, আর এখানে তুমি তোমার টাকা মাল্টিপ্লাই করতে পারো, আর এটা ট্রাই করলে কিছু গিফটও পেতে পারো। আর পিনআপে কিন্তু ওয়েলকাম বোনাস দেয় প্রায় 6 লক্ষ রুপি পর্যন্ত, প্লাস 250টি ফ্রি স্পিন রয়েছে। আর এটাই সেরা মোমেন্ট ট্রাই করার, সো ডোন্ট মিস দ্য চান্স। আর পিন কমেন্টে লিঙ্ক দেওয়া রয়েছে, সেখান থেকে তুমি ট্রাই করে দেখতে পারো আর এনজয় করো পিনআপে এবং প্রফিটও করো। তবে আমরা যে বিজ্ঞাপনই দেই না কেন, তোমরা জেনে শুনে বুঝে তারপর সেখানে যাবে। তো ব্রেক শেষে আমরা মূল ভিডিওতে চলে আসলাম। কোন এক রাতের ঘটনা, উত্তর কোরিয়ার বর্ডারের পাশের একটা সামরিক ঘাঁটি আমাদের দেখানো হয়, যা দক্ষিণ কোরিয়ার সীমান্ত থেকে মাত্র 12 কিলোমিটার দূরে। আর এখানে সার্জেন্ট নেমন সবাই ঘুমানোর অপেক্ষা করছে, এবং এখানে যতজন সৈন্য ঘুমাচ্ছে ওই সার্জেন্ট মনে করে তাদের বস। তো যখনই তার বাকি সৈন্যরা ঘুমিয়ে তলিয়ে যায়, তখনই নেমন করে কি ঘাঁটি থেকে নেমে আসে এবং দ্রুত আশেপাশের জঙ্গলের ভেতর দিয়ে দৌড়াতে শুরু করে, এবং সে সামরিক ঘাঁটির যে তোমার ড্রেন রয়েছে সেই নালার মাধ্যমে সীমান্ত রেখা বা এলওসির কাছে গিয়ে পৌঁছায়। এলওসি মানে হচ্ছে লাইন অফ কন্ট্রোল, মানে ওই জায়গাতে নর্মালি আর্মিরা থাকে না, ওই জায়গাটুকু খালি রাখে আর কি। তো যাই হোক, নেমন গত কয়েক বছর ধরে এই সীমান্ত পার হওয়ার পরিকল্পনা করছে, যেখানে সে মাত্র আধা ঘন্টা বা 60 মিনিটের মধ্যে পৌঁছাতে চায়। কিন্তু পুরোটা জায়গা জুড়ে ল্যান্ডমাইন পাতা রয়েছে, এবং বহুদিনের পরিশ্রম করে সে করে কি সবাই ঘুমানোর পরে ওই ল্যান্ডমাইনের জায়গায় আসে এবং ল্যান্ডমাইনের অবস্থানগুলো চিহ্নিত করে এবং একটা করে মানচিত্র তৈরি করে এগিয়ে রাখছে, এবং সীমান্ত পার হওয়ার জন্য সে একটা সুড়ঙ্গও খুঁড়েছে। আর আজকে তার সম্পূর্ণ পরিকল্পনা সম্পূর্ণ হয়েছে। অ্যাকচুয়ালি উত্তর কোরিয়ার সামরিক প্রশাসন এবং তাদের ভণ্ডামি নেমনকে ক্লান্ত করে তুলেছে, এবং সে দক্ষিণ কোরিয়াতে আশ্রয় নিতে চায়, সেখানে গিয়ে স্বাধীনভাবে নিজের জীবনযাপন করতে চায়, যাতে তার কোনো কিছু ভয় নিয়ে জীবন কাটাতে না হয়। বুঝতেই পারছো, তুমি উত্তর কোরিয়ার ফ্যান হতে পারো, কিন্তু উত্তর কোরিয়া যারা বসবাস করছে তারা সে জানে যে ওইরকম একটা স্বৈরাচারের আন্ডারে বসবাস করার ঠেলাটা কি। তো যাই হোক, নেমন গত 10 বছর ধরে সামরিক ক্যাম্পে রয়েছে, এবং প্রতিদিনই মানবতার বিরুদ্ধে বিভিন্ন অপরাধ সংঘটিত হতে দেখেছে, সাধারণ মানুষকে মরতে দেখেছে সরকারের হাতে। কিন্তু আর কয়েকদিনের মধ্যেই সেই ভয়ের জীবন থেকে মুক্তি পেতে চলেছে, এবং তার দলে তার জুনিয়র সৈনিক হেনুক নামের একজন রয়েছে। তো পরদিন প্রশিক্ষণের সময় হেনুক নেমনকে জানায় 4 দিনের মধ্যে বর্ষাকাল শুরু হতে পারে। আর এখানে লক্ষ্য, হেনুকের আবহাওয়ার পূর্বাভাস সম্পর্কে অনেক ভালো অভিজ্ঞতা রয়েছে। আর হেনুকের কথা শুনে নেমন চিন্তিত হয়ে পড়ে, কারণ বৃষ্টি হলে ল্যান্ডমাইনের যে অবস্থানগুলো চিহ্নিত করে রেখেছে ওগুলোর চিহ্ন তো মুছে যাবে, আর মাটি যখন নরম হয়ে যাবে ল্যান্ডমাইনের জায়গাও তো সরে যাবে, ল্যান্ডমাইনগুলো তো সরে যাবে। আর এর ফলে যেটা হবে, সীমান্ত পার হওয়া মানে মৃত্যুকে আলিঙ্গন করার সমান। আবার 4 দিনের মধ্যে নেমনের সামরিক সেবাও শেষ হতে চলেছে, মানে ও রিটায়ারমেন্ট করবে, 10 বছরের চাকরি শেষ হবে। আর তারপরে একজন সাধারণ নাগরিক হিসেবেও জীবনে পর্যন্ত আসতে পারবে না, কোনোদিনও আর দক্ষিণ কোরিয়াতে যেতে পারবে না। আর তখনই আমরা দেখি ল্যান্ডমাইন বিস্ফোরণে একটা শূকর মারা যায়, যা সৈন্যদের জন্য একটা ভোজের উপলক্ষ হয়ে যায়। তবে নেমনের সহযোদ্ধারা দুঃখিত, কারণ 4 দিন পরে নেমন বাড়ি ফিরে যাবে, আর্মি থেকে রিটায়ার করবে। তো সবাই যখন খাবার আনন্দ উপভোগ করছিল, তখন ওর কাছে সিনিয়র অফিসার কিম আসে, এবং সে নেমনকে বকাঝকা করে, কারণ কেন সে তার পোলাপান নিয়ে ল্যান্ডমাইন এলাকাতে গিয়েছিল। তো নেমন তখন ব্যাখ্যা করে বলে যে এখন যেটাই হয়েছে ভালো হয়েছে, কারণ সৈন্যদের জন্য মাংস খাওয়া খুবই স্বাস্থ্যকর, এমনকি সামরিক বিধি অনুযায়ী সৈন্যদের যতটা সম্ভব মাংস খাওয়ার অনুমতি আছে। কিন্তু তখন সিনিয়র অফিসার যখন ওই মাংসটা দেখে, অত বড় একটা স্বাস্থ্যবান শুকর দেখে, সে নিজেই করে কি শুকুরের মাংস নিয়ে নেয়। আর এতে নেমনের অনেক রাগ হয়, আর সে করে কি ওখান থেকে কিছু মাংস চুরি করে ওর যে নিচের পদস্থ সৈনিক আছে ওদের জন্য মাংস নিয়ে আসে। আর এখানে লক্ষ্য, উত্তর কোরিয়ার সেনাবাহিনীতে পালিয়ে যাওয়ার একমাত্র শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। কিন্তু তারপরে প্রতি রাতেই নেমন করে কি রেডিওতে দক্ষিণ কোরিয়ার জীবনযাত্রা শুনে, যেখানে কোনো বাধা নেই, মৃত্যুর ভয় নেই, কত আনন্দ, এবং জীবনে এই সবকিছু পাওয়ার জন্য দক্ষিণ কোরিয়াই হচ্ছে সর্বশ্রেষ্ঠ জায়গা। মানে তুমি বুঝতেই পারছো, উত্তর কোরিয়ার মতো একটা জায়গায় যে বসবাস করে সে মনে করে জেলে বসবাস করছে, আর দক্ষিণ কোরিয়া তার সম্পূর্ণ বিপরীত, একটা বর্ডার পার হলেই মনে করে কত অন্যরকম একটা জীবন। এবং রেডিওর এই প্রোগ্রামগুলো তার পালিয়ে যাওয়ার ইচ্ছারও প্রকট করে তোলে। এবং নেমন ছোটবেলা থেকে যা যা স্বপ্ন দেখেছে তা ধ্বংস হয়ে গিয়েছে শুধুমাত্র উত্তর কোরিয়ায় জন্ম নেওয়ার জন্য। এবং উত্তর কোরিয়ার প্রত্যেক যুবকের 30 বছর বয়স হওয়ার আগেই 10 বছরের জন্য সেনাবাহিনীতে যোগ দিতে হয়, কিন্তু আজও 32 বছর
বয়সী নেমন এখনো তার স্বপ্নকে বাঁচিয়ে রেখেছে। আর সে অনুপ্রাণিত হয়েছে আমান নামের একটা অভিযাত্রীর দ্বারা, যে 1903 সালে উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত ভ্রমণ করেছিল। আর এই অনুপ্রেরণা থেকেই ও উত্তর কোরিয়া থেকে দক্ষিণ কোরিয়া যেতে চায় এবং বাবা মায়ের মৃত্যুর পরও এই স্বপ্নটিকে ও কখনো মরতে দেয়নি। তো নেমন যখন এইসব চিন্তায় ডুবেছিল তখন এখানে হেনুক আসে এবং সে জানায় আগামীকাল রাতে উচ্চপদস্থ সামরিক কর্মকর্তাদের জন্য একটা পার্টির আয়োজন করা হবে, যেখানে নেমনকে সার্ভেন্টের ভূমিকা পালন করতে হবে। এবং হেনুক এখানে কথা বলে বুঝিয়ে দেয় যে ওই সময় নেমন সীমান্ত পার হওয়ার পরিকল্পনা করছে। তো নেমন তো হেনুকের এই কথা শুনে অবাক হয়ে যায় যে আমার পরিকল্পনা জেনে গিয়েছে। অ্যাকচুয়ালি হেনুক অনেক রাত ধরেই নেমনকে পালানোর প্রস্তুতি নিতে দেখেছে, মানে কয়েক বছর ধরে ফলো করছে কিন্তু কাউকে বলেনি। তো নেমন তখন ওকে ধরে ধমক দেয় এবং বলে এই কথা যদি বাইরে জানতে পারে আমাদের দুজনেরই জিভ কেটে দেবে। বাট তখন হেনুক উল্টো নেমনকে অনুরোধ করে সার্জেন্ট প্লিজ আমাকেও সঙ্গে নিয়ে চলুন, আমার মা আর বোনকে আমি আগেই দক্ষিণ কোরিয়াতে অনেক আগে পাঠিয়ে দিয়েছিলাম, কিন্তু আমি যেতে পারিনি, আমি তাদের সাথে দেখা করতে চাই। তো নেমন তখন হেনুককে তার টেপ রেকর্ডার দিয়ে বলে 4 দিনের মধ্যে আমার সামরিক চাকরি শেষ হয়ে যাবে আর এরপর তুমি একা হয়ে যাবে, এটা তখন তোমার কাজে আসবে। মানে হেনুক কারকে নিবে না ওর সাথে, কারণ ধরা পড়লেই তো মৃত্যু। তো যাই এরপর রাতে সবাই যখন ঘুমিয়ে পড়ে তখনই সাইরেন বেজে ওঠে আর জানা যায় একজন সৈন্য পালানোর চেষ্টা করছে। তো নেমন বুঝতে পারে এটার কারণে আমার সাগরে তো হাদারাম হেনুকই হবে এবং হেনুক নেমনের মানচিত্র চুরি করে পালাচ্ছে। তো নেমন তো জানে ও কোথায় যেতে পারে, কারণ মানচিত্রটা তো ওই তৈরি করেছে। তো নেমন দ্রুত এলওসিতে পৌঁছায় এবং হেনুক তখন একটা সুড়ঙ্গ দিয়ে পালানোর চেষ্টা করছে, কিন্তু নেমন তখন ওকে বোঝানোর চেষ্টা করে যে পালানোর সময় এখনো আসেনি। বাট হেনুক বলে বৃষ্টির আগেই পালাতে হবে। নেমন তখন বলে তুই তো একটা গাধার মতো কাজ করলি, আজকে যদি তুই এই কাজটা না করতে আগামীকাল আমরা পার্টির মধ্যে পালাতে পারতাম, কারণ ওই দিন বড় বড় কর্মকর্তারা মদ্যপান আর উদযাপনে ব্যস্ত থাকবে, তখন আমরা পালাতে পারতাম। তুই এটা কি কাজ করলি, তুই আমার এত বছরের সাধনা শেষ করে দিলি। আর ঠিক তখনই সামরিক বাহিনী সেখানে পৌঁছে যায় এবং তাদের নেতৃত্বে ছিল হচ্ছে কমরেড কিম। আর সে তো এমনিতেই নেমনকে পছন্দ করে না, ওই যে শুকর নিয়ে গিয়েছিল। তো এখানে সে নেমন এবং হেনুককে বন্দী করে এবং নেমনকে মানে সার্জেন্টকে কঠোরভাবে নির্যাতন করা হয় এবং কিম নেমনকে তার তৈরি মানচিত্র দেখিয়ে বলে আমি জানি এই পরিকল্পনা তোর হাতের লেখার সাথে মিলে যাচ্ছে। কিন্তু তখন হেনুক করে কি নেমনের সম্পূর্ণ দোষ নিজের কাঁধে নিয়ে নেয় এবং নেমনকে ডাইরেক্ট ক্লিয়ারিং করে দেয়, মানে নির্দোষ প্রমাণিত করে দেয়, আই মিন আর্মির ভাষায় যেটা হয় আর কি। আর তখনই খবর আসে স্টেট সিকিউরিটির মেজর হেসং এই পালানোর চেষ্টার রায় দিতে এই বেসমেন্টে আসছে এবং হেসং খুবই নিষ্ঠুর একজন ব্যক্তি এবং সে অন্যদের অপমান করে আনন্দ পায় এবং সে সবার সাথে এমন ব্যবহার করে যেন সবাই তার কৃতদাস। তার উপর তার শ্বশুর হচ্ছে অনেক বড় একজন সামরিক কর্মকর্তা, মানে বাংলাদেশে যেমন নেতার আত্মীয় হলে দাম, ও দেশে মনে করে যে সামরিক কর্মকর্তার আত্মীয় হলে দাম আর। তো যাই হোক সে এসে করে কি নেমন আর হেনুকের বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো শোনে যে কিভাবে ওরা পালানোর চেষ্টা করেছিল, কিন্তু সে কিমকে অপমান করে এবং বলে হেনুক যখন তার অপরাধ স্বীকার করেছে তাহলে সার্জেন্ট নেমনকে দোষী সাব্যস্ত করার কি দরকার। কিম তখন বলে পরিকল্পনা তো নেমনেরই ছিল। আর হেসংও নেমনের কলম দেখে চিনতে পারে যে সত্যি এই মানচিত্রটা তো নেমনই করেছে, কারণ এই কলমটা তো ওরই। কিন্তু তারপরেও হেসং সবাইকে বলে দেখো হেনুক পালানোর চেষ্টা করেছিল কিন্তু সার্জেন্ট নেমোকে ধরে ফেলেছে, এই জন্য সার্জেন্ট নেমনকে শাস্তি নয় বরং ওর প্রশংসা করা উচিত। আমি নামটা ভুল বলতে পারি, আমি দুঃখিত, ওর নাম হচ্ছে নেমন আর কি, আমাদের মেন নায়কের নাম। তো যাই হোক এরপর হেসং কিমকে জিজ্ঞাসা করে তোমার কি নেমনের সাথে কোনো পার্সোনাল শত্রুতা আছে নাকি। তো কিম এখানে মেজরের সামনে তার কিছু বলতে পারে না। আর তারপর হেসং করে কি নেমনকে শাস্তি না দিয়ে উল্টো তাকে পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত নেয়। আর এরপর হেনুককে কারাগারে পাঠানো হয় আর হেসং করে কি নেমনকে সাথে নিয়ে যায়। কিন্তু এতে হেসং এর যে খাস লোক, মানে মেজর হেসং এর যে খাস লোক ডিউক, সে অনেক রাগ হয়। তো যাই হোক রাস্তায় হেসং এর কাছ থেকে জানা যায় যে এই নেমন আর হেসং ছোটবেলায় একই প্রাইমারি স্কুলে পড়তো আর এই জন্য সে নেমনকে বাঁচিয়েছে। তো নেমনকে সে জিজ্ঞাসা করে তুই পালাতে চেয়েছিলি। নেমন বলে না। হেসং তখন বলে দেখ তুই একদম তোর বাবার মতো ভীতু, তিনিও জীবনে এই জন্য কিছু করতে পারেনি, তুইও পারবি না। 2 দিন পর তোর চাকরি শেষ হতে যাচ্ছে, তোর বাড়িতে বাবা মা নেই, স্ত্রী নেই, কেউ নেই, বাড়ি গিয়ে তুই কি করবি। নেমন বলে ছোটখাটো কোনো একটা চাকরি করবো। হেসং বলে না তুই চাকরি করবি না, তুই আমার সাথে আমার ডান হাত হয়ে ব্যাংকোয়েট পার্টিতে যাবি, আর তুই যেহেতু আর্মির পলাতক সৈন্যকে ধরেছিস তোর তো পুরস্কার প্রাপ্য, আর ওই পুরস্কারটা আমি দেবো। আর তখনই রেডিওতে নিউজ আসে কাল থেকে বৃষ্টি শুরু হতে পারে। তো হেসং মূলত আর্মি জেনারেল মুশিং এর মেয়ের জামাই, আর তাই পাওয়ার একটু তার বেশি, অন্যরা অনেক বেশি সম্মান করে। তবে হেসং এর স্ত্রী গর্ভবতী, এই জন্য সে পার্টিতে অংশ নেয়নি। কিন্তু তখন পার্টিতে ঘড়ি দেখে নেমন তার নিজের পালানোর পরিকল্পনা সাজায়। আবার ওদিকে হেসং এর কথায় নেমনকে পুরস্কার করা হয়। আর জেনারেল তখন তাকে জিজ্ঞাসা করে পলাতক সৈন্যকে ধরতে পেরে তোমার কেমন লাগছে। আর নেমনও তখন জেনারেলকে খুশি করার জন্য বলে আপনারা আমাদের কমান্ডার, আপনাদের সাহসেই তো আমরা সাহস পাই, আপনারা আমাদেরকে যেরকম ট্রেনিং দিয়েছেন এটা তারই ফল। তো এটা শুনে জেনারেলের গর্বে বুক ফুলে যায়। আর নেমন এরপর এটাও বলে এই পুরস্কারের আসল দাবিদার তো আপনি। তো নিজের প্রশংসা শুনে কমান্ডার অনেক খুশি হয় আর তারপর পার্টি শুরু হয়। কিন্তু নেমন তো আবার ওই রাতেই পালানোর পরিকল্পনা করেছে, তবে এর জন্য তাকে তার যে সীমান্তর ক্যাম্প রয়েছে সেখানে যাওয়া দরকার। তো নেমন তখন হেসংকে বলে আমার দেরি হচ্ছে, আমাকে ক্যাম্পে ফিরতে হবে, পুরস্কার নেওয়া তো হলোই। বাট হেসং তখন ওকে বলে তুমি তো এখন আর সীমান্ত ক্যাম্পে নয়, তুমি আমার বিশেষ লোক হয়ে আমার সাথে হেডকোয়ার্টারে থাকবে, তোমার চাকরি হেডকোয়ার্টারে হয়েছে। তো এটা শুনে নেমন তো হতবাক হয়ে যায়, যেখান থেকেও পালাতে যাচ্ছে উল্টো আরো বড় জায়গায় গিয়ে আটকে যাচ্ছে। বাট হেসং এরপর আবারও বলে দেখো মিলিটারিতে থাকলে ভালো জীবন পাবে, বাইরে কি আছে। নেমন উত্তরে বলে আমাকে জিজ্ঞাসা না করে আমার ভবিষ্যৎ
ভবিষ্যতের সিদ্ধান্ত তুমি কেন নিচ্ছ? হেসুং তখন বলে, কারণ তোমার এতটুকু বুদ্ধি নেই যে তুমি নিজের ভবিষ্যৎ সম্পর্কে ভাববে, আর আমি তোমার জন্য তো একটা সহকারী চামচাও রেখে দিয়েছি। বাট তখন নেমন বুদ্ধি করে হেসুংকে বলে, ক্যাম্পে আমার কিছু জিনিসপত্র রয়েছে, সেগুলো নিয়ে আমি কাল তোমার সাথে কাজে জয়েন হচ্ছি, আর আমার সঙ্গীদের সাথেও দেখা করার আছে। কিন্তু হেসুং তো বুঝতে পারে নেমন কি ভাবছে এবং বলে, তোমার বাবার কলম দেখে আমি বুঝতে পেরেছিলাম যে তুমি পালানোর পরিকল্পনা করেছিলে, আর এখন এই পেন তোমাকে মনে করিয়ে দিবে যে তোমার বাবা যে ভুলটা করেছিল এর ফলটা কি হয়েছিল, আর এখন থেকে তোমার ভবিষ্যৎ আমার সাথে থাকবে, কারণ তুমি আমার ছোটবেলার ক্লাসমেট, তোমার ক্ষতি হোক এটা আমি চাই না। তো যাই হোক, এরপর অ্যাসিস্ট্যান্ট আসে নেমনের নতুন চামচা। অ্যাসিস্ট্যান্টের হাতে ওর ছবি দেখে নেমনের মাথায় একটা বুদ্ধি আসে। ও করে কি ট্রান্সফারের অজুহাত দেখিয়ে রেজিস্ট্রার অফিসে যায় এবং সেই ছবি ব্যবহার করে চুরি করে ওর বাউন্ড পাস বানিয়ে নেয় যাতে বর্ডার পর্যন্ত যেতে পারে। আবার এই দিকে কমান্ডারের ছেলে জেমিন, যে আর কি মনে করে হেসিং এর শালা, ও জানে যে ওর দুলাভাই পিয়ানো খুব ভালো বাজায়, কিন্তু আর্মির জন্য নিজের স্বপ্ন পূরণ করতে পারেনি। তো এই জন্য জেমিন হেসংকে পিয়ানো বাজাতে বলে। আবার এদিকে নেমন তার পরিকল্পনা করে পালানোর জন্য, কিন্তু ক্যাম্পের চারপাশে এতগুলো যে ওয়াচ টাওয়ার রয়েছে তার জন্য পালানো সম্ভব নয়, আর এখান থেকে পালাতে হলে যে কোনো অফিসারের গাড়িতে লুকিয়ে ওর পালাতে হবে। আর তখনই নেমন একটা অফিসারের জিপের চাবি দেখে এবং গাড়িতে পালানোর সিদ্ধান্ত নেয় এবং সে করে কি মদ্যপ যে কমান্ডার রয়েছে আর কি হেসং এর তোমার শ্বশুর, তাকে গাড়িতে বসিয়ে ড্রাইভার হয়ে বেরিয়ে যায়। আর কমান্ডার বা জেনারেলের জিপ দেখে কেউ তাকে থামানোর সাহস পায় না। আর পরে সে কমান্ডারকে একটা নির্জন মাঠে ছেড়ে দিয়ে গাড়ি নিয়ে চলে যায়, কিন্তু যাওয়ার পথে ওর গাড়ির ফুয়েল শেষ হয়ে যায়। আর তখন সীমান্ত পুলিশ ওর গাড়ি দেখে এবং ওকে থামায়। আর কমান্ডারের জিপ দেখে ট্রাকের ড্রাইভার তাকে সাহায্য করতে চায়। আর নেমন তখন তার পাস ওই ট্রাকের যে ক্যাপ্টেন তাকে দেখিয়ে বলে, আমার জিপের ফুয়েল শেষ হয়ে গিয়েছে আর আমি একটা সিক্রেট মিশনে রয়েছি যেখানে পলাতক সৈন্যদের ধরার কাজ রয়েছে। তো ক্যাপ্টেন ওর আত্মবিশ্বাস আর কনফিডেন্স কথা দেখে ওকে বিশ্বাস করে এবং ওকে সীমান্ত পুলিশের স্টেশনে নিয়ে যায়। আর ওইখানে আবার ওর সাগরেদ হেনুককে রাখা হয়েছে। তো নেমন ভাবতে থাকে, ভালো একটা সুযোগ তো আমি পেয়েছি, এখান থেকে আমি হেনুককে নিয়েও পালাতে পারবো। তো হেনুক যখন নেমনকে দেখে অবাক হয়ে যায়, আর তখন নেমন বলে, আমাদের এখন পালাতে হবে। বাট ঠিক তখনই সীমান্তের পুলিশের লোক ক্যাপ্টেনকে জানিয়ে দেয়, কমান্ডারের গাড়ি তো পেট্রোল নয়, ডিজেল চালিত। আর এই কথাই ক্যাপ্টেনের নেমনের উপর সন্দেহ হয়, কারণ নেমন বলেছিল এটা পেট্রোল চালিত। আর এই কথা সে সিনিয়রকে বলে যে ও কেমন গাড়ি চালক, ও এটাও যায় না যে ওর জিপ পেট্রোলে চলে নাকি ডিজেলে চলে। আর নেমনও বুঝে যায় যে আমি তো ধরা পড়ে যাব। বাট তখনই কর্নেল করে কি ক্যাপ্টেনকে একটা চড় মারে এবং বলে, হ্যাঁ বেটা, তুই কমান্ডারের লোকের উপর সন্দেহ করছিস, ওরা তো খালি জিপ চালায়, ফুয়েল তো ভরে অন্য কেউ, ফুয়েল ভরার তো লোকে আলাদা থাকে। আর তখন ক্যাপ্টেনের নজর যায় সেখানে থাকে একটা ট্রান্সফার ফর্মের উপরে। আর ওইখানে ট্রান্সফার ফর্মের উপর যে সিগনেচার ছিল এইটার সাথে ওই পালানোর ম্যাপের সিগনেচার হুবহু মিলে যায়, মানে যেটা নেমন তার পালানোর জন্য তৈরি করেছিল। আর ক্যাপ্টেন বুঝে যায় নেমনের উদ্দেশ্য কি। আর সে তখন কর্নেলকে এই কথা বলতেও চায়, কিন্তু কর্নেলের হাতে আরেকটা থাপড় খাবে এই ভেবে চুপ করে থাকে। তবে তারপরেও সে কর্নেলকে ইনডাইরেক্টলি অনুরোধ করে বলে যে নেমন যে সদর দপ্তরে যাবে, আমি নেমনকে এবং এই যে হেনুককে, এই দুজনকে নিয়ে আমি ওদের সাথে যাব। কিন্তু এরপর এই ক্যাপ্টেন রাস্তায় যাওয়ার সময় হেসিং এর যে সহকারী রয়েছে ডিউক, ওকে ফোন করে সকল তথ্য জানিয়ে দেয়। আবার পার্টিতে ওইদিকে হেসং তো পিয়ানো বাজাচ্ছিল, আর তখন ডিউক এসে তাকে নেমনের সকল কর্মকাণ্ডের কথা জানায়। আর হেসং তখন ক্যাপ্টেনের অবস্থান জানতে চায়, বাট তখনই নেমন তার ফোন কেড়ে নেয় এবং হেসংকে বলে, আমার ভবিষ্যতের সিদ্ধান্ত আমি নিজে নেব, তুমি নাও। তো এরপর ক্যাপ্টেন এবং ড্রাইভারের সাথে নেমনদের মারামারি শুরু হয়। হেনুকে নেমনকে সাহায্য করতে গিয়ে আসে, কিন্তু হঠাৎ করে একটা বুলেট ড্রাইভারকে আঘাত করে জিপটা উল্টে যায়। তো নেমন আর হেনুক বেরিয়ে আসে, কিন্তু জানতে পারে বুলেটটি ডিউক চালিয়েছে। আর নেমনকে গ্রেপ্তার করতে হেসং তার দল নিয়ে আসে। তো নেমন ও হেনুককে গুলি করতে শুরু করে, আর নেমন তার মুখে তখন ডিজেল মেখে মৃতর অভিনয় করে যাতে ওরকে মৃত ভেবে কাছে আসে। কিন্তু তখনই নেমন করে কি দ্রুত সীমান্তের ম্যাপটা তুলে নিয়ে হেনুকের সাথে পালাতে থাকে। আর হেসং ওদের পেছনে ফায়ারিং করে তাড়া করে, আর দুজনে তারা নদীতে লাফ দিয়ে নিজেদের জীবন বাঁচায়। কিন্তু হেসং তখন রাগে ক্যাপ্টেনকেই মেরে ফেলে, মানে ওই গাড়ির ক্যাপ্টেনকে, আর খবর দেয় যে নেমন মেরে দিয়েছে। আর এই খবর হেসং এর জেনারেল শ্বশুরের কাছে যায় এবং তিনি হেসং এর উপর রাগ করেন। কিন্তু হেসং তখন নেমনকে গ্রেপ্তার না করে থামবে না বলে জেদ করে, মানে হেসং এর কোনো ক্ষতি হলে গেলে তো ওর মেয়ে মনে করো যে কি বিধবা হয়ে যাবে, এজন্য ওকে ঝামেলা করতে না করছে। কিন্তু তারপরে ও এখন ইগো প্রবলেমে পড়ে গিয়েছে, ওকে নেমনকে ধরতেই হবে। তো যাই হোক, রাতে কিছু লোক বন্দুক হাতে নদীর পাড়ে আসে এবং তারা নেমন এবং হেনুককে নর্থ কোরিয়ার সৈন্য ভেবে ধরে ফেলে। কিন্তু পরে নেমনরা বোঝায় যে না, আমরা সোলজার নই, আমরা বিদ্রোহী। কিন্তু ওদের পোশাক দেখে ওরা ভুল বুঝেছিল। তো যাই হোক, ওদের যে লিডার, মানে যারা ভাগারে ওদেরকে বলা হয় আর কি, ওরাও আর কি একসময় আর্মিতে ছিল কিন্তু পালিয়েছে, ওদের একটা আলাদা গ্রুপ আছে। তো ওদের যে লিডার তার নাম হচ্ছে শিবা। তো নেমন ওদের নেতার বা লিডারকে শিবাকে বোঝানোর চেষ্টা করে যে আমরাও তোমাদের মতো বিদ্রোহী। তো নেমনের মাধ্যমে শিবা জানতে পারে ওর ভাই যাকে পুলিশ গ্রেপ্তার করেছিল সে এখনো বর্ডার পুলিশের জেলে বেঁচে রয়েছে এবং সে তাকে জেল থেকে মুক্ত করার জন্য জেলের কাঠামো জানতে চায় নেমনের কাছে। নেমনও সাহায্য করার জন্য প্রস্তুত হয়। আর তাদের কাছ থেকে নেমন জানতে পারে কোরিয়ান সেনারা তাদের গ্রামে হামলা করে অনেক মানুষের উপর অত্যাচার করেছে, যার ফলে তাদেরকে গ্রাম ছাড়তে হয়েছিল। আর তখন হেনুক শিবাকে তার ভাইয়ের ছেলের কাছে পৌঁছানোর সহজ পথ জানিয়ে দেয়। আর ওই সময় হেসুক তার সৈন্যকে নেমনকে খুঁজতে পাঠিয়ে দেয়। তো এরপর হেসুক তার ওয়াকি টকি দিয়ে প্রতিটা পদক্ষেপ জানতে চায় এবং পানির শব্দ শুনে সে ডিউককে বলে, তুমি যেখানে দাঁড়িয়ে রয়েছো তার উপরে দেখো সুড়ঙ্গ আছে, মানে পানি পড়ছে যেহেতু। আর ডিউক সেই
সেই সুড়ঙ্গ ধরে সেই বিদ্রোহীদের কাছে পৌঁছায়। আর তখন ওই বিদ্রোহীদের প্রাণ বাঁচাতে নেমনকারীকে ফায়ারিং করে সোলজারদের দৃষ্টি ওর দিকে আকর্ষণ করে, আর সোলজাররাও তাদের দুজনের পেছনে লাগতে থাকে এবং এক পর্যায়ে একটা বুলেট এসে হেনকের গায়ে লাগে এবং সে আহত হয়ে পড়ে এবং দুজন লুকিয়ে পড়ে। আর ডিউক তখন তাদের কাছে পৌঁছালে তাদের বাঁচাতে শিবা তখন আবার ওদের দিকে গুলি ছোড়ে এবং সোলজারদের মনোযোগ ওর দিকে আকর্ষণ করে। তো ডিউক তার সেনাবাহিনী নিয়ে তখন শিবার দিকে চলে আসে, আর হেসং তখন দূর থেকে এটা করতে নিষেধ করে যে গেলে কিন্তু সমস্যা হবে, এটা একটা ট্র্যাপ। কিন্তু ডিউক ওর কথা শুনে না, আর এই সুযোগে তখন নেমন আর হেনক পালিয়ে যায়। তো যাই হোক, হেনক নিজের আত্মবিশ্বাস হারিয়ে ফেলেছে, কিন্তু নেমন ওকে আশ্বস্ত করে আমরা খুব শীঘ্রই সীমান্ত পার হবে এবং দক্ষিণ কোরিয়াতে চলে যাব। কিন্তু সেখানে যাওয়ার জন্য ওদের প্রথমে মিলিটারি বেসে যেতে হবে, কারণ ওখান দিয়ে তোরা গোপন পত্র বানিয়েছে। কিন্তু হঠাৎ করে হেনকের পা পিছলে গিয়ে সে সীমান্ত সৈন্যদের সামনে মানে ওদের মিলিটারি বেসে পড়ে যায়। আর তখন ওইখানে লোক মনে করে যে এটা ওদেরই লোক, আর ব্যাটালিয়নে যোগ দিয়ে দেয়। নেমনও হেলমেট পরিধান করে এবং ওদের সাথে যোগ দেয়। বা ঠিক তখনই হেসং এসে এই সেনাদের বলে তোমাদের এই ক্যাম্পেরই 2 জন বিদ্রোহীকে আমাদের ধরতে হবে। আর সুযোগ দেখে নেমন আর হেনক করে কি ওদের পুরনো ম্যাপ অনুসরণ করে সীমান্তে পৌঁছানোর সিদ্ধান্ত নেয় এবং ওই কিচেনে চলে যায়। কিন্তু দুর্ভাগ্যবশত দৌড়ানোর সময় কিছু বাসন কোসন নিচে পড়ে যায়, আর এই শব্দে কিমের সন্দেহ হয় এবং সে বুঝতে পারে নেমন ভেতরে রয়েছে। আর তারপর সোলজাররা করে কি কিচেনের দরজা ভাঙার চেষ্টা করে, আর হেনক বুঝতে পারে ওদের বাঁচা অসম্ভব। তবে নেমন তখন বুদ্ধিমত্তা দেখিয়ে ভেতরে যে তেল ছিল সেই তেল ঢেলে আগুন লাগিয়ে দেয়। আর এর ফলে যেটা হয়, সোলজাররা যখনই দরজা ভাঙতে আসে আগুন তাদেরকে ঘিরে ফেলে। আর ওই সময় ওরা দ্রুত কিচেন থেকে বেরিয়ে সীমান্তের দিকে যায়, আর ওদেরকে অনুসরণ করতে করতে হেসংও চলে আসে, মানে এলওসিতে চলে আসে এবং ফ্ল্যাশ লাইট অন করে দেয়। কিন্তু হেনক এদিকে তার সমস্ত শক্তি হারিয়ে ফেলেছে, আর এই জন্য ওর কাছে একটা লকেট ছিল যেটা ওর মাকে জন্মদিনে দেওয়ার জন্য গিফট করেছিল, আর ওই লকেটটা ওর কাছ থেকে পড়ে যায়। আর এর ফলে যেটা হয়, ওই লকেটটা তুলতে নিয়ে যখন দৌড়াতে যায় তখন একটা ফ্ল্যাশ লাইটের রেঞ্জে চলে আসে এবং হেসং তখন ওকে গুলি করে আহত করে। বাট নেমন তখন ওকে অল্পের জন্য একটা সুড়ঙ্গ দিয়ে এলওসির ওপারে নিয়ে যায়। আর তখন হেনক শেষবারের মতো নেমনকে সেই লকেটটা দিয়ে বলে আমি হয়তো দক্ষিণ কোরিয়াতে পৌঁছাতে পারবো না, কিন্তু দক্ষিণ কোরিয়াতে বসবাসরত আমার মা এবং বোনকে এই লকেটটা দিও এবং বলো আমি তাদের অনেক ভালোবাসি। আর তখন হেসং আবারও গুলি করে, নেমনও হেসংকে লক্ষ্য করে গুলি করে, কিন্তু ওই গুলিটা লাগে ফ্ল্যাশ লাইটে এবং ফ্ল্যাশ লাইটটা ভেঙে যায়। আর তারপর নেমন করে কি কম্পাসটা নিয়ে সীমান্তের দিকে দৌড়ে যায়, কিন্তু চারপাশে ঘাসের মধ্যে ফ্ল্যাশ লাইট ওকে খুঁজতে থাকে। তো নেমন করে কি এক একে সকল ফ্ল্যাশ লাইট গুলি করে ভেঙে দেয়, বাট হেসং এর গুলি তখন নেমনকে পুরো আহত করে দেয়। আর ওই সময় নেমনের হাতে যে কম্পাসটা ছিল যেটা দিয়ে ও দিক নির্দেশনা ঠিক করে যাচ্ছিল সেটাও ভেঙে যায় এবং সামনে আরো বহু জমি রয়েছে এবং এই অন্ধকারে সীমান্তের রাস্তা খুঁজে বের করা খুব কঠিন। আর তখন নেমন করে ওর পকেট থেকে রেডিও বের করে এবং দক্ষিণ কোরিয়ার যে এফএম রেডিও আছে সেটা চালু দেয়। তো এরপর যেটা হয়, রেডিও কোন দিক থেকে সিগন্যাল আসছে, যেমন ছোটবেলাতে যারা রেডিও চালিয়েছো তারা জানো রেডিওর অ্যান্টেনা এক এক দিকে সরালে এক এক দিক থেকে সিগন্যাল আসে। তো কোন দিক থেকে ভালো সিগন্যাল আসে সেটা চেক করে ও দক্ষিণ কোরিয়ার সীমান্তের দিকে এগিয়ে থাকে এবং দৌড়াতে দৌড়াতে সে ফাইনালি ল্যান্ডমাইন এলাকায় পৌঁছায়। কিন্তু বৃষ্টি হওয়ার কারণে মাটি কাদায় পরিণত হয়েছে এবং ল্যান্ডমাইন যার যার জায়গা থেকে সরে গিয়েছে। তো এর মানে হচ্ছে নেমনের যে ম্যাপ যেটা গত 4-5 বছর ধরে তৈরি করেছে এই ম্যাপ কোনো কাজে আসবে না। তো এই জন্য সৃষ্টিকর্তার উপর ভরসা করে সে সীমান্তের দিকে দৌড়াতে থাকে। বাট হেসংও তখন আর পিছু পিছু চলে আসে এবং দৌড়াতে দৌড়াতে হেসংকে গুলিও করতে থাকে। আর হেসং এর যে খাস লোক ডিউক সে কিন্তু ল্যান্ডমাইনের সংস্পর্শে এসে মারা যায়। আর এইভাবে দৌড়াতে দৌড়াতে সকাল হয়ে যায় এবং নেমন একটা সময় পাকানো কাদায় পড়ে যায়, কিন্তু তারপর সে হাল ছাড়ে না, বের হয়ে আসে এবং দক্ষিণ কোরিয়ার সীমান্ত তার চোখের সামনে দেখা যাচ্ছে। সে ওইখানে পৌঁছাতে চায়, বাট তখনই ওর পা একটা ল্যান্ডমাইনের ডেটিনেটরের উপরে পড়ে। পা তুললেই মাইনটা ফেটে যাবে, মারা পড়বে। আর তখনই পেছন থেকে হেসং আসে এবং ওর পেছনে বন্দুক ধরে। আর হেসং বলে তোর গন্তব্য এখনো অনেক দূর রে। বাট নেমন তখন হেসংকে বলে আমি পা তুললে তুমি আমি দুজনে এখানে মরবো। আর সে হেসং উল্টো বলে বাঁচতে চাইলে তুমি তোমার বন্দুক আমাকে দিয়ে দাও, নাহলে হয় কিন্তু দুজনে ব্লাস্ট হয়ে মরবো। বাট হেসং ওকে তখন বোঝানোর চেষ্টা করে দেখ দক্ষিণ কোরিয়া একটা মিথ, এটা স্বপ্ন, এটা সত্যি নয়। এখানে তুই অনেক বেশি ভালো আছিস, তুই অলরেডি হাই র্যাঙ্কিং এ রয়েছিস, ভালো জীবন কাটবে তোর। কিন্তু নেমন উত্তর দেয় ওইখানে আমি সফল হই বা ব্যর্থ হই কিন্তু আমার নিজের সিদ্ধান্তে তো হবে, আমি অন্যের সিদ্ধান্তে সফল জীবন কাটাতে চাই না, কারণ এই জায়গাতে সফল হতেও অন্যের অনুমতি নিতে হয়। আর তখনই নেমন করে কি পা তুলে ফেলে, কিন্তু মাইন বিস্ফোরিত হয় না। আর নেমন তখন হেসংকে বলে দেখো আমি চেষ্টা করেছি আর এই কারণে প্রমাণ হয়েছে ভাগ্য আমার সাথে রয়েছে। তুমি পিয়ানো ছেড়ে পিস্তল ধরতে পারো, তুমি তোমার স্বপ্নকে হত্যা করতে পারো, কিন্তু আমি তোমার মতো হার মানবো না, মরার আগ পর্যন্ত চেষ্টা করে যাবো। তো এরপর ওদের মধ্যে হাতাহাতি শুরু হয় এবং নেমন এক চোটে হেসংকে সেই লেভেলের আহত করে ফেলে এবং দক্ষিণ কোরিয়ার সীমান্তের দিকে চলে যায়। আর সীমান্তে নর্থ কোরিয়া থেকে আসা শরণার্থীদের জন্য একটা ফোন রাখা থাকে এবং নেমন করে কি সেই ফোনটা নিয়ে বলে যে আমি দক্ষিণ কোরিয়ার আশ্রয়ে আসতে চাই, প্লিজ আমাকে হেল্প করো। কিন্তু তখনই হেসং পেছন থেকে গুলি করে ফোনটা ভেঙে ফেলে। বাট তারপরও নেমন টানেলে চলে যায় যেখানে দক্ষিণ কোরিয়ার সীমান্ত রয়েছে। তো হেসং তখন ওর পায়ে গুলি করে ওকে থামানোর চেষ্টা করে, কিন্তু নেমন তার পা টেনে টেনে টানেল পেরিয়ে সীমান্তের দিকে হাত বাড়ায়। আর হেসং তখন ওর পিঠে গুলি করে আর নেমন এর ফলে নিচে পড়ে যায় এবং ও যে কোনো মূল্যে বর্ডার লাইনটা ছুটে যায়, মানে দক্ষিণ কোরিয়ার লাইনটা। বাট এরপর যখন হেসং ওর মাথায় গুলি করবে তখনই হেসং এর চোখে জল চলে আসে এবং ও বুঝতে পারে না ও নেমনকে হত্যা করবে নাকি করবে না, নেমনকে হত্যা করলে ওর জয় হবে নাকি হার হবে।
হবে। তো এরপর দক্ষিণ কোরিয়ার সোলজাররা চলে আসে, নেমনকে উদ্ধার করে হসপিটালে পাঠায়। কিন্তু হেসং এদিকে নেমনকে সফল হওয়ার প্রার্থনা করে যে তুই অনেক কষ্ট করেছিস, অনেক ডেডিকেশন দেখিয়েছিস, তুই সফল হওয়ার ডিজার্ভ করিস, তোর জন্য দোয়া রইল। আর দক্ষিণ কোরিয়ার সৈন্যরা নেমনকে নিজের কাছে রাখে, হাসপাতালে নেওয়া হয় এবং হেসং এদিকে নেমনের রেখে যাওয়া বই খুঁজে পায়, মানে হেসং এর জন্য গিফট রেখে গিয়েছিল। ওইখানে হেসং এর উদ্দেশ্যে লেখা ছিল ভয় মৃত্যুর চেয়ে ভয়ঙ্কর, মানে তুমি যদি কোনো স্বপ্ন দেখো সেটা পূরণের করতে যদি তুমি ভয় পাও তাহলে ওটা মৃত্যুর চেয়ে ভয়ঙ্কর, সারা জীবন তোমাকে কষ্ট পেতে হবে যে হয়তো আমি ওটা করতে পারতাম। তো যাই হোক, 1 বছর পরে নেমন দক্ষিণ কোরিয়ার নাগরিকত্ব পেয়ে যায় এবং সে তার বাবার কলম দিয়ে ট্রাভেল অথরিটিকে একটা ব্যবসায়িক প্রস্তাব পাঠায়। আর সে হেনুকের মা বোনের সাথে দেখা করে এবং তাদেরকে লকেটটা দেয় এবং মিথ্যা বলে যে হেনুক উত্তর কোরিয়াতে সুখে আছে। আর ফিরে আসার সময় নেমন একটা রেডিও শো শুনে যেখানে তার সীমান্ত পার করার উত্তেজনাপূর্ণ গল্প শেয়ার করা হচ্ছিল। আর তারপর তার ফোনে একটা মেসেজ আসে যে তার ব্যবসায়িক প্রস্তাব অনুমোদিত হয়েছে। তার মানে নেমনের ভাগ্য আস্তে আস্তে উন্নতির দিকে যাচ্ছে এবং সে যে লাইভ রিস্ক নিয়েছিল সেটা কাজে লেগেছে। আর এখানে এই সিনেমাটি শেষ হয়ে যায়। তো যাই হোক, এটা জাস্ট একটা সিনেমা নয়, এটা মনে করে যে পৃথিবীর বিভিন্ন দেশেই বিভিন্ন মানুষ বিভিন্নভাবে জিম্বি হয়ে রয়েছে। তো এখানে সেরকমই একটা উদাহরণ দেখানো হয়েছে। আর এখানে আরেকটা বিষয় উল্লেখ্য, দক্ষিণ কোরিয়ার যে সরকার তারা উত্তর কোরিয়ার সাধারণ মানুষদেরকেও নিজেদের মানুষ মনে করে। এই জন্য উত্তর কোরিয়ার কেউ যদি দক্ষিণ কোরিয়াতে কোনোভাবে আসতে পারে নর্মালি ওদেরকে সহযোগিতা করা হয় বা জাতীয়তা দেওয়া হয়। ইভেন দক্ষিণ কোরিয়ার মানুষরা উত্তর কোরিয়াতে মনে করে যে সরকারের বিরুদ্ধে সাধারণ মানুষকে দাঁড় করানোর জন্য অনেক ধরনেরই প্ল্যান প্রোগ্রাম করে, যেমন ওদের যে কে ড্রামা, তারপর তোমার কি জানি আরেকটা বিটিএস যে তোমার ব্যান্ড শিল্পী আছে, ওদের গান টান ওদের পাইরেট করে বা পাচার করে ওদের দেশে পাঠায়। ইভেন দক্ষিণ কোরিয়াতে কোনো কে ড্রামা বা বিটিএস এর কোনো গানও হারাম, এরকম একটা ব্যাপার। এমনকি সীমান্তে গিয়ে দক্ষিণ কোরিয়ার সৈন্যরা মাঝে মাঝে উত্তর কোরিয়ার দিকে মনে করো লাউড স্পিকার তাক করে কে পপ গান চালায়, এতে এরকম দুষ্টুমি চলে ওদের দেশে। এমনকি অনেক উত্তর কোরিয়ার যে খেলোয়াড় রয়েছে যারা অলিম্পিকে আসে তারা একবার দেশ থেকে বেরোতে পারলে আর দেশেও যেতে চায় না। কেমন একটা যন্ত্রণাদায়ক লাইফ ওদের। তো এর মানে হচ্ছে ভালো একটা জায়গায় জন্ম নেওয়া ভাগ্যের ব্যাপার। মনে করো তুমি যদি বাংলাদেশে যে ঘরে আজকে জন্ম নিয়েছো সেখানে জন্ম না নিয়ে তুমি নিউ ইয়র্কের মনে করো একটা বিলিয়নের ঘরে জন্ম নিলে, তাই লাইফটা কিন্তু পুরো অন্যরকম হয়ে যেত। তো ব্যাপারটা অনেকটা এরকম। তারপর আল্লাহর কাছে হাজার শুকরিয়া যে অন্তত উত্তর কোরিয়াতে আমার জন্ম হয় নাই। আমরা বাংলাদেশে এসে অনেক শান্তিতে আছি। বিদায় নিচ্ছি আমি, ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।